আসসালামু আলাইকুম। মোহাম্মদপুর ডিগ্রি কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমরা যুক্তিবিদ্যা নিয়ে কথা বলতেছিলাম। আমি যদি যুক্তিবিদ্যা তোমাদের পড়াই, যুক্তিবিদ্যার তৃতীয় অধ্যায় নিয়ে কথা বলতেছি। তৃতীয় অধ্যায় হচ্ছে যুক্তির উপাদান। যুক্তির উপাদানে এটা হচ্ছে তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায়ের সবচেয়ে বড় অধ্যায়। আমি তোমাদের আগে বলছি, আমরা 4টা অধ্যায় যে পড়বো প্রথম বর্ষে, এই প্রথম বর্ষের তৃতীয় অধ্যায় যেটা, সেটা সবচেয়ে বড় অধ্যায় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়। এটা সবগুলোই গুরুত্বপূর্ণ, তারপরে এটা একটু বেশি। তো তৃতীয় অধ্যায়ে যুক্তির উপাদান পড়াতে গিয়ে তোমাদের আমি পদ নিয়ে আলোচনা করছিলাম। গত ক্লাসে পদ নিয়ে কথা বলছিলাম, বাক্য নিয়ে কথা বলছিলাম, শব্দ নিয়ে কথা বলছিলাম, শব্দ ও পদের মধ্যে পার্থক্য নিয়ে কথা বলছিলাম। এটা নিয়ে কথা বলছি। এবং আজকে আমি তোমাদেরকে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পদের ব্যক্তাত্ব ও জ্ঞাতাত্ব নিয়ে আলোচনা করব। পদের আসলে দুটো দিক আছে। একটা পদের আলোচনা যে দুটো দিককে আমরা বিশেষভাবে পর্যালোচনা আমরা করি, সেটা দুটো দিক হচ্ছে, একটা হচ্ছে সংখ্যার দিক আর একটা হচ্ছে গুণের দিক। এবং সংখ্যার দিকটাকে আমরা যুক্তিবিদ্যার ভাষায় বলি ব্যক্তাত্ব, আর গুণের দিকটাকে আমরা বলি জ্ঞাতাত্ব। অর্থাৎ ব্যক্তাত্ব ও জ্ঞাতাত্ব নিয়ে যদিও বা আমরা এর আগের ক্লাসও আলোচনা করছি, তারপর এখন আরও বেশি করে বলতেছি যে পদ আলোচনা করতে গেলে আমাদের বিশেষভাবে দুটো দিকের কথা আমরা উল্লেখ করি। সেটা হচ্ছে, একটা হচ্ছে সংখ্যার দিক, গুণের দিক। সংখ্যার দিকটাকে আমরা বলতেছি ব্যক্তাত্ব এবং গুণের দিকটাকে আমরা বলতেছি জ্ঞাতাত্ব। এখন কথা হচ্ছে যে ব্যক্তাত্ব কাকে বলে। এক কথায় ব্যক্তাত্ব কাকে বলে আমরা বলছি, ব্যক্তাত্ব বলতে হচ্ছে কোনো সংখ্যার দিক নিয়ে যেটা আলোচনা করে তাকে আমরা বলি ব্যক্তাত্ব। আবার হচ্ছে গুণের দিক নিয়ে যেটা আলোচনা করে তাকে আমরা বলি জ্ঞাতাত্ব। কিন্তু বিশ্লেষণ করতে গেলে হচ্ছে যে একটি পদ একই অর্থে যে বস্তু বা বস্তুসমূহের উপর প্রযোজ্য হয় তাকে আমরা ব্যক্তাত্ব বলি। আবারও বলতেছি, একটি পদ একই অর্থে যে বস্তু বা বস্তুসমূহের উপর প্রযোজ্য হয় তাকে আমরা ব্যক্তাত্ব বলি। আবার এই ব্যক্তাত্ব সম্পর্কে যুক্তিবিদ এল.এস. স্টিভলিং বলেছেন যে কোনো পদের ব্যক্তাত্ব হলো ওই বস্তু বা বস্তুসমূহের যার উপর ওই শব্দটি যথার্থভাবে প্রযুক্ত হয়। যথার্থভাবে অর্থাৎ একই কথা। আমি যে আগে যে সংজ্ঞাটা দিলাম যে একটি পদ একই অর্থে যে বস্তু বা বস্তুসমূহের উপর প্রযোজ্য হয় তাকেই ব্যক্তাত্ব বলে। আর স্টিভলিং বলছেন যে কোনো পদের ব্যক্তাত্ব হল ওই বস্তু বা বস্তুসমূহ যার উপর ওই শব্দটি যার উপর যথার্থভাবে প্রযুক্ত হয়। এখানে উদাহরণস্বরূপ যদি আমি বলি, মানুষ বলতে আমাদের বোঝায় যে সকল মানুষ হচ্ছে সেই পদের ব্যক্তাত্ব। যদি আমি বলি বই কথাটা বললে হচ্ছে কি, বই বলতে মানে সকল বই, অর্থাৎ অতীত, বর্তমান, ভবিষ্যতে যতগুলো বই হবে সব বইকে এখানে বোঝাচ্ছে। মানুষ কথাটা বলতে অতীতে, বর্তমানে, ভবিষ্যতে যে মানুষগুলো হবে সেই মানুষগুলোকে নিয়ে কথা বলতেছে। আবার যদি বলি ফুল নিয়ে সকল ফুল। এখন সকল ফুল বলতে বোঝাচ্ছে অতীতে যে ফুলগুলো ছিল, বর্তমানে যে ফুলগুলো আছে সব ফুলকে নিয়ে বলা হচ্ছে। অর্থাৎ সেটা হচ্ছে সেই পদের ব্যক্তাত্ব, মানে সম্পূর্ণ সংখ্যাটাকে উল্লেখ যেটা করে সেটাই হচ্ছে ব্যক্তাত্ব। আর জ্ঞাতাত্বর কথা যদি আমি বলি, জ্ঞাতাত্ব মানে তো আগে বলছি যে গুণ। জ্ঞাতাত্ব হচ্ছে যে পদে আবশ্যিক বা সাধারণ গুণ বা গুণাবলী প্রকাশ করে সেই গুণ বা গুণাবলীকে উক্ত পদে জ্ঞাতাত্ব বলে। অর্থাৎ যে পদটি আবশ্যিক বা সাধারণ গুণ বা গুণাবলী প্রকাশ করে সেই গুণ বা গুণাবলীকে উক্ত পদে জ্ঞাতাত্ব বলে। অর্থাৎ জ্ঞাতাত্ব মানেই হচ্ছে, জ্ঞাতাত্বর যদি সংজ্ঞা উদাহরণ হিসেবে যদি আমি ব্যবহার করি, মানুষ পদের জ্ঞাতাত্ব হচ্ছে বুদ্ধিবৃত্তি আর হচ্ছে জীববৃত্তি। মানুষের জীব আছে, জীববৃত্তি, এবং মানুষের বুদ্ধি আছে, এটা হচ্ছে বুদ্ধিবৃত্তি। মানুষ পদের জ্ঞাতাত্ব আমরা বলবো বুদ্ধিবৃত্তি। আবার জ্ঞাতাত্বকে আরেকটুভাবে বলে, মানুষ পদে জ্ঞাতাত্ব হবে বুদ্ধিবৃত্তি, জীববৃত্তি, আবার সততা, যে মানুষের মাঝে সৎ গুণাবলী থাকে। অর্থাৎ গুণ যেখানেই থাকবে সেটাই হচ্ছে জ্ঞাতাত্ব। এরপরে আমরা আসবো ব্যক্তাত্ব ও জ্ঞাতাত্বর সম্পর্ক। আসলে ব্যক্তাত্ব আর জ্ঞাতাত্বর যে সম্পর্ক, সেই সম্পর্ক কিন্তু একটা পদ যখন থাকবে সেই পদের তো জ্ঞাতাত্ব থাকবে এবং ব্যক্তাত্ব থাকবে। অর্থাৎ ব্যক্তাত্ব জ্ঞাতাত্ব দুটো দিকেই যদি থাকে, অর্থাৎ দুটো দিকেই কিন্তু একটা সম্পর্ক আছে। এই সম্পর্কগুলোকে এই যুক্তিবিদ্যায় আলোচনা করতে গিয়ে যেটা ধরা পড়ে সেটা হচ্ছে যে এদের সম্পর্কটা হচ্ছে বিপরীত ক্রম হ্রাস বৃদ্ধি ঘটে। বিপরীত ক্রম অর্থাৎ একটার যথার্থ যখন বাড়ে তখন একটার যথার্থ কমে যায়। ব্যক্তাত্ব যখন বাড়ে তখন একটা যথার্থ কমে যায়, আবার যেখানে যথার্থ বেড়ে যায় তখন ব্যক্তাত্ব
কমে যায়। অর্থাৎ যুক্তিবিদ্যার ভাষায় ব্যক্তার্থ ও জ্ঞাতার্থর সম্পর্কটা বিপরীত ক্রম হ্রাস বৃদ্ধি করে। এবার এখানে আমি তোমাদের একটু বুঝিয়ে দিচ্ছি যে এটাকে 4টি ভাগে ভাগ করা হয়েছে। ব্যক্তার্থ জ্ঞাতার্থ সম্পর্কটাকে 4টি ভাগে ভাগ করছে। একটা হচ্ছে ব্যক্তার্থ বাড়লে ব্যক্তার্থ কমলে এখানে যেমন আমি বললাম ব্যক্তার্থ ও জ্ঞাতার্থর যে সম্পর্ক, ব্যক্তার্থ জ্ঞাতার যে সম্পর্ক সেটা হচ্ছে 4টি। ব্যক্তার্থ ও জ্ঞাতার্থের সম্পর্ক। ব্যক্তার্থ জ্ঞাতার্থের সম্পর্ক হচ্ছে ব্যক্তার্থ বাড়লে জ্ঞাতার্থ কমে, ব্যক্তার্থ কমলে জ্ঞাতার্থ বাড়ে, আবার জ্ঞাতার্থ বাড়লে ব্যক্তার্থ কমে, জ্ঞাতার্থ কমলে ব্যক্তার্থ বাড়ে। অর্থাৎ একটা যখন বাড়বে তখন আরেকটা কমে যাবে, আর আরেকটা যখন কমবে তখন আরেকটা বেড়ে যাবে। যেমন একটা নিয়ে আলোচনা করি আমি। যেমন এখানে ব্যক্তার্থ বাড়লে জ্ঞাতার্থ কমে, এটা নিয়ে আলোচনা করি প্রথমে। অর্থাৎ উদাহরণ দিয়ে আমি বুঝাই দিচ্ছি, ব্যক্তার্থ বাড়লে জ্ঞাতার্থ কমে। কারণ ব্যক্তার্থ বাড়লে যদি আমি বলি ব্যক্তার্থ যদি বলি যে মানুষ পদের ব্যক্তার্থ, এখানে যদি আমি বলি মানুষ, মানুষ এটা একটি পদ, এই পদের আবার ব্যক্তার্থ আছে জ্ঞাতার্থ আছে। এই পদটি মানুষ পদের যখন আমি ব্যক্তার্থ বলবো তখন মানুষ পদের ব্যক্তার্থ হবে সকল মানুষ। আবার মানুষ পদের জ্ঞাতার্থতা হবে বুদ্ধিবৃত্তি ও সততা। অর্থাৎ মানুষ পদের ব্যক্তার্থ যখন বাড়বে, অর্থাৎ সকল মানুষ বলতে বোঝাচ্ছে এখানে সমস্ত যে মানুষগুলো আছে সেই মানুষকেই বোঝাচ্ছে। আবার এই সকল মানুষের যখন আমি জ্ঞাতার্থ ধরবো তখন সেখানে আসতেছে বুদ্ধিবৃত্তি আর সততা। এখন বুদ্ধিবৃত্তি কম বেশি প্রত্যেক মানুষেরই আছে, কিন্তু সততার দিকটা কিন্তু
সব মানুষের মাঝে নাই। অর্থাৎ এখানে সব মানুষের ব্যক্তিত্ব 100% হলো, কিন্তু এইখানে বুদ্ধিবৃত্তি আর সততায় এখানে কিন্তু আমরা 100% পাবো না। এখানে জ্ঞাতাত্বটা কমে আসতেছে, অর্থাৎ জ্ঞাতাত্বর সংখ্যাটা কমে আসতেছে। এই জন্যই বলতেছে যে ব্যক্তিত্ব যেখানে বাড়বে, ব্যক্তিত্ব যেখানে বেশি হবে, জ্ঞাতাত্ব সেখানে কমে আসবে, জ্ঞাতাত্বর সংখ্যা সেখানে কমে আসবে। আবার যদি বলি, এই কথাটাকে যদি আবার আরেকটু অন্যভাবে বলি, যেমন বলা হচ্ছে যে সকল জীব যদি বলা হয়, সকল জীব থেকে আসতেছে মানুষ মানে জীবের অংশ। সকল জীবের অংশ। মানুষের অংশ, এখানে যখন বলতেছি সকল জীব বলতে জীবকে বোঝাচ্ছে, জীব, আবার জীবের অংশ হিসেবে বোঝাচ্ছে মানুষ, আবার এখানে মানুষের অংশ হিসেবে বোঝাচ্ছে সৎ মানুষ। আর জ্ঞাতাত্ব যেখানে বলবে, এখানে যদি আমি বলি জ্ঞাতাত্ব হচ্ছে বুদ্ধিবৃত্তি। একটা হচ্ছে বুদ্ধিবৃত্তি, তারপর জীববৃত্তি প্লাস বুদ্ধিবৃত্তি। জীববৃত্তি প্লাস বুদ্ধিবৃত্তি, তারপরে এখানে আসতেছে প্লাস সততা। অর্থাৎ এখানে যেমন আমরা পাইলাম সকল জীবের সংখ্যাটা অনেক বেশি, তারপরে সকল জীব থেকে পাইলাম, এখানে আমরা পাইলাম জীবের একটা অংশ হচ্ছে মানুষ। অর্থাৎ জীব যত আছে, অনেক জীবের একটা অংশ হচ্ছে মানুষ। কেন, মানুষ ছাড়াও আরো অনেক জীব আছে, গরু ছাগল আছে, এটা জীব। মানুষ ছাড়াও জীব আছে, মানুষ, এবং মানুষের একটা অংশ হচ্ছে সৎ মানুষ। এখানে আস্তে আস্তে গুণ যেখানে বেড়ে যাচ্ছে, সেখানে ব্যক্তিত্ব সেখানে কমে যাচ্ছে। অর্থাৎ আমরা যে আগে বলছি যে ব্যক্তিত্ব জ্ঞাতাত্বের যে সম্পর্ক, সেটা বিপরীত ক্রমে হ্রাস বৃদ্ধি পায়। অর্থাৎ এখানে বৃদ্ধি পাচ্ছে, তারপরে আস্তে আস্তে সেখানে কমে যাচ্ছে। আর এখানে বেশি হচ্ছে, এখানে মানুষের অংশ কম, আর জ্ঞাতাত্বে এখানকার ব্যক্তিত্বের অংশ এখানে কম, এখানে বেশি। আবার এখানে জীবের অংশ মানুষ, এখানে একটু কম, এখানেও আবার একটু বেশি। এখানে আবার বলতেছে অনেক বেশি, এখানে শুধুমাত্র কম। অর্থাৎ সকল জীব অনেক, জীবের একটা অংশ যখন আমি বলবো, যখন মানুষ বলবো, তখন সেখানে আর একটু কম আসলো। আর সৎ মানুষ যখন বলবো, তখন আমাদের সংখ্যাটা আরো কমে আসবে। আর গুণটা যখন আমরা বলবো, সেখানে জীববৃত্তি, বুদ্ধিবৃত্তি, সততা, এখানে গুণটা অনেক বেশি। তারপরে আবার আসতেছে মানুষকে যখন আমরা বলবো, সেখানে জীববৃত্তি আর বুদ্ধিবৃত্তি আসতেছে, সেখানে একটু বেশি। আর বুদ্ধিবৃত্তি, সেখানে শুধুমাত্র বুদ্ধিবৃত্তি একটা কম। অর্থাৎ জীবের তুলনায় বুদ্ধিবৃত্তি, মানুষের তুলনায় জীববৃত্তি, বুদ্ধিবৃত্তি, আর সৎ মানুষের তুলনায় জীববৃত্তি, বুদ্ধিবৃত্তি আর সততা। আমার মনে হচ্ছে যে আমি তোমাদের ব্ল্যাকবোর্ডে বোঝাতে পারছি কিনা আমি জানি না, তবে আমি চেষ্টা করছি আমার যত সাধ্য। তারপরে আমি আবারও বলতেছি, ব্যক্তিত্ব জ্ঞাতাত্ব সম্পর্ক, ব্যক্তিত্ব যেখানে বাড়ে সেখানে জ্ঞাতাত্ব কমে যায়, আবার যেখানে জ্ঞাতাত্ব বাড়ে সেখানে ব্যক্তিত্ব কমে যায়। আমি তোমাদের এখানে বুঝাই দিচ্ছি যে ব্যক্তিত্ব যখন আমি বলবো যে জীব বলতে সকল জীবকে বোঝাচ্ছে,
আবার ব্যক্তিত্বের একটা অংশ হচ্ছে মানুষ, মানুষের একটা অংশ হচ্ছে সৎ মানুষ। এখানে ব্যক্তিত্ব আস্তে আস্তে কমে আসলো। আবার জ্ঞাতার্থ যেখানে আমি বলবো, জ্ঞাতার্থ হচ্ছে জীবের একটা অংশ, হচ্ছে জীবের একটা অংশ হচ্ছে বুদ্ধিবৃত্তি। বুদ্ধিবৃত্তি থেকে আসলো বুদ্ধিবৃত্তি, আবার হচ্ছে কি জীববৃত্তি, জীববৃত্তি বুদ্ধিবৃত্তি, তারপরে আসলো বুদ্ধিবৃত্তি জীববৃত্তি আর সতর্ক, তিনটা। সেখানে জ্ঞাতার্থ বেড়ে যাচ্ছে। অর্থাৎ আমরা যদি এখানে ব্যক্তিত্ব বাড়লে জ্ঞাতার্থ কমে, আর জ্ঞাতার্থ বাড়লে ব্যক্তিত্ব কমে, এই দুটো যদি পড়ি তাহলে আমাদের চারটে হয়ে যাচ্ছে। এখানে একটু পড়তে হবে তোমরা, যে আমাদের যে পাঠ্য বইগুলো আছে, আমাদের যে যুক্তিবিদ্যার যে বইগুলো আছে, সেই বইগুলো তোমরা যদি একটু রিডিং পড়ো, একটু রিডিং পড়লে আমার মনে হচ্ছে যে মাথার মধ্যে ঢুকে যাবে, কোনো সমস্যা হবে না। এবং ব্যক্তিত্ব জ্ঞাতার্থ সম্পর্ক শেষ। এরপরে আসলে ব্যক্তিত্ব জ্ঞাতার্থ সম্পর্ক থাকলেও এর আবার কিছুটা সীমাবদ্ধতা আছে, ব্যক্তিত্ব জ্ঞাতার্থর কিছুটা সীমাবদ্ধতা আছে। অর্থাৎ আমরা যে নিয়মটা আছে সেই নিয়মের কিছুটা সীমাবদ্ধতা আছে ব্যক্তিত্ব জ্ঞাতার্থর। আর এই সীমাবদ্ধতা নিয়ে একটু আমি আলোচনা করব। অর্থাৎ ব্যক্তিত্ব ও জ্ঞাতার্থর বিপরীত ক্রমে হ্রাসবৃদ্ধির নিয়মটি কেবল ক্রমিকভাবে সাজানো কোনো সমজাতীয় শ্রেণী বিন্যাসের ক্ষেত্রে প্রযোজ্য। অর্থাৎ সমজাতীয় একজাতীয় শ্রেণী বিন্যাসের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য, সকল ক্ষেত্রে প্রযোজ্য নয়। আবার আরেকটা বলছে যে নির্দিষ্ট ব্যক্তিত্ব বিশিষ্ট এক পদের ক্ষেত্রে নিয়মটি কার্যকর নয়। অর্থাৎ নির্দিষ্ট ব্যক্তিত্ব, কিছু কিছু জায়গায় নির্দিষ্ট ব্যক্তিত্ব আছে, যেমন 1 হালি ডিম, 1 ডজন কমলা। এই যে 1 ডজন, এখানে নির্দিষ্ট কিন্তু ব্যক্তিত্ব, এখানে কিন্তু ব্যক্তিত্বের সংখ্যা কখনো পরিবর্তন হবে না। জ্ঞাতার্থ পরিবর্তন হতে পারে, কিন্তু ব্যক্তিত্ব সংখ্যা সেখানে পরিবর্তন হবে না। আবার বলছে যে আবার একটা হচ্ছে যে কোনো পদের নতুন পদ জ্ঞাতার্থের আবিষ্কৃত হলেও সেক্ষেত্রেও ব্যক্তিত্বের কোনো পরিবর্তন ঘটে না। অর্থাৎ কোনো একটি নতুন পদের জ্ঞাতার্থের আবিষ্কৃত হলো, অর্থাৎ এখানে যদি আমি বলি যে পানির যে গুণাবলী আছে, যেমন উদাহরণ দিয়ে যদি বলি, পানির যে গুণাবলী আছে যে অক্সিজেন আর হাইড্রোজেন, এবং পানির এই গুণাবলী থাকলে অন্য কোনো নতুন কোনো যদি পানির সাথে গুণাবলী থাকে, তারপরেও কিন্তু এটার ব্যক্তিত্ব কিন্তু কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ জ্ঞাতার্থের পরিবর্তন হচ্ছে, কিন্তু ব্যক্তিত্বের কোনো পরিবর্তন হচ্ছে না। আবার কোনো কোনো বিশেষ ক্ষেত্রে ব্যক্তিত্ব বাড়লেও আবার জ্ঞাতার্থ কিন্তু বাড়ে না। ব্যক্তিত্ব বাড়তেছে কিন্তু জ্ঞাতার্থ আবার বাড়তেছে না। যেমন আমি বলি যে মহাকাশে যে 8টি গ্রহ আছে, এটা হচ্ছে ব্যক্তিত্ব। আবার আরও গ্রহ বাড়তেও পারে, ব্যক্তিত্ব বাড়তেছে, কিন্তু জ্ঞাতার্থর যে গুণটা আছে, যে গুণাবলী আছে, গ্রহের যে গুণাবলী, সেই গুণাবলীটা কিন্তু আর বাড়তেছে না। আবার হচ্ছে 5 নম্বর নিয়মে যেটা বলছে যে এই নিয়মটি গাণিতিক নিয়মের মতো আনুপাতিক হয় না। গাণিতিক যে নিয়ম আছে সেই গাণিতিক নিয়মের মতো আনুপাতিক হয় না। অর্থাৎ আনুপাতিক সুনির্দিষ্টভাবে নির্ধারণ করা যায় না গাণিতিক ও জ্যামিতিক হারে। গাণিতিক আর জ্যামিতিক হারে এটা হয় নির্ধারণ করা যায়, কিন্তু গাণিতিক সুনির্দিষ্টভাবে এটা নির্ধারণ করা যায় না। অর্থাৎ আমরা পদের ব্যক্তিত্বর যে বিপরীতক্রম হ্রাসবৃদ্ধি হয়, ব্যক্তিত্ব বাড়লে জ্ঞাতার্থ কমে, জ্ঞাতার্থ বাড়লে ব্যক্তিত্ব কমে, আমরা যে হ্রাসবৃদ্ধিটা বলছি, এটা আবার সব ক্ষেত্রে প্রযোজ্য নয়। কিছু কিছু ক্ষেত্রে এটার আবার সীমাবদ্ধতাও আছে। তো সীমাবদ্ধতাগুলো নিয়েও আমি তোমাদের সাথে আলোচনা করলাম। এরপরে আমি তোমাদের, এটা ছিল 3য় পাঠ, এবং এরপরে আমি 4র্থ পাঠে যেতে যাচ্ছি, যুক্তির উপাদানের 4র্থ পাঠ। সেটা হচ্ছে যে পদের প্রকারভেদ। আমরা এর আগে জানলাম, পদ নিয়ে আলোচনা করলাম, বাক্য নিয়ে আলোচনা করলাম, এখন পদের ব্যক্তিত্ব জ্ঞাতার্থ নিয়ে আলোচনা করলাম, এবং এখন আলোচনা করতেছে পদের প্রকারভেদ। পদের প্রকারভেদ অনুসারে আসলে 7টি ভাগে ভাগ করা যায়। পদের যে প্রকারভেদ 7টি ভাগে ভাগ করা যায়। এটা হচ্ছে গঠনের দিক থেকে, অর্থের দিক থেকে, ব্যক্তিত্বের দিক থেকে, জ্ঞাতার্থের দিক থেকে, গুণের দিক থেকে, স্বয়ংসম্পূর্ণতার দিক থেকে, যুগল সম্বন্ধের দিক থেকে। তাই 7টি ভাগে ভাগ করার কথা আমি বললাম। গঠনের দিক থেকে, অর্থের দিক থেকে, ব্যক্তিত্বের দিক থেকে, জ্ঞাতার্থের দিক থেকে, গুণের দিক থেকে, স্বয়ংসম্পূর্ণতার দিক থেকে, আরেকটা হচ্ছে যুগল সম্বন্ধের দিক থেকে। এই 7টি প্রকারে ভাগ করা যায়, এবং এই 7টি প্রকারকেও আবার বিভিন্নভাবে ভাগ করছে। আমি তোমাদের সামনে ক্লাসে পদের প্রকারভেদটা নিয়ে আলোচনা করব বিশেষ করে। আর আজকের ক্লাস এখানে শেষ করছি। তোমাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।